আরে কি খবর বন্ধুরা, স্বাগতম। দুজন ভালোবাসার মানুষ যারা একসাথে থাকতে চায়, কিন্তু প্রকৃতি তাদের আলাদা করে দেয়। কেন? আসুন জেনে নেওয়া যাক। গল্পটি শুরু হয় ভানি নামের একটি খুব সুন্দরী মেয়ে দিয়ে। ভানি আদালতে তার প্রেমিকের জন্য অপেক্ষা করছে, কারণ আজ তাদের দুজনেরই বিয়ে হতে চলেছে। অপেক্ষা করার সময় সে চারপাশে অনেক প্রেমিক দম্পতি দেখতে পায় যারা সাত জীবনের শপথ নিচ্ছে এবং খুব খুশি। ভানিও এই সুখ অনুভব করতে চায়। এইসব ভাবতে ভাবতে সে তার ডায়েরিতে কয়েকটি লাইন লেখে। এখন সে এইসব ভাবছে যখন তার প্রেমিক ফোন করে, এবং এখানে সে তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা খায়। তার প্রেমিক তাকে ছেড়ে চলে যাচ্ছে কারণ সে আরও একটি ধনী মেয়ে পেয়েছে এবং তার কারণে সে পদোন্নতি পেয়েছে। সকাল থেকে ভানি খুব খুশি ছিল, কিন্তু এই খবর শুনে সে ভেঙে পড়ে। তার পরিবারের সদস্যরা বাইরে প্রস্তুত দাঁড়িয়ে আছে। এখন সে তাদের কি বলবে, এবং এই সব ভাবতে ভাবতে সে অজ্ঞান হয়ে যায়। তার মা দৌড়ে এসে তার যত্ন নেয়। এখন গল্পটি এখান থেকে 6 মাস পরে স্থানান্তরিত হয়। ভানি এখনও তার অতীত ভুলতে পারেনি। প্রতিদিন সে তার প্রেমিকের কথা মনে করে। তার মা তাকে বোঝায় যে ছেলেকে আমাদের জীবনে এগিয়ে যেতে হবে। জীবনের এটাই নিয়ম। এখন সে প্রস্তুত হয়ে তার বাবার সাথে একটি সাক্ষাৎকারের জন্য যাচ্ছে। এখন সে গাড়িতে বসে দুঃখের সাথে বসে আছে যখন সে বাইকে থাকা একটি ছেলেকে দেখে। আমাদের প্রধান নায়ক ঋষি কাপুর হেলমেট ছাড়াই তার বাইক চালাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, এবং এই উদ্বেগ বাণীকে তার দিকে আকৃষ্ট করে। সে সরাসরি একটি সংবাদ সংস্থার কাছে যায় যেখানে সেলিব্রিটিদের গসিপ এবং তাদের সাক্ষাৎকারের খবর প্রকাশ করা হয়। বাণীর সাক্ষাৎকার নেওয়া হয় এবং তাকে একজন বিখ্যাত সেলিব্রিটির সাক্ষাৎকার নিতে বলা হয়। কিন্তু তাকে নিজেই তার কাছে যেতে হয়। এটাই তার কাজ। এখন সে অফিস থেকে বেরিয়ে যাচ্ছে যখন সে প্রথমবার ঋষির সাথে দেখা করে। সে তাকে তার ডায়েরি দেয় এবং তাকে বলে যে সে এটি নিচে ভুলে গেছে। সে তাকে ধন্যবাদ জানায়। আচ্ছা, এর পরে আমরা ঋষির আসল চরিত্রটি দেখতে পাই। সে কাউকে ভয় না পেয়ে সরাসরি সংবাদ সম্পাদককে মারতে শুরু করে, কারণ আসল জিনিসটি দেখানোর পরিবর্তে সে পেছন থেকে এই অনুমানটি দেখিয়েছিল যে এই কে। আজকাল আমরা ইনস্টাগ্রামে এই সমস্ত জিনিস দেখছি এবং সেই কারণেই সে তাকে অনেক মারধর করে। আচ্ছা, সে ঠিক কাজটাই করেছে। বানি তাকে দেখে অবাক হয়ে গেল যে এই লোকটা কি। তার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। যাওয়ার সময় ঋষি বাণীকে বলে যে তুমি খুব ভালো লেখো। তাকে চলে যেতে দেখে বাণী এতে হারিয়ে যায়। এখন এখানে ঋষি সরাসরি তার বন্ধুদের কাছে পৌঁছায় এবং এখানেও তাদের সাথে ঝগড়া হয়, কারণ তার বন্ধুর একটি গানের সমস্ত অধিকার তার নামে কেড়ে নিয়েছে, যেখানে আসল গানটি ঋষি গেয়েছিলেন। এখন এখান থেকে সে সরাসরি একটি অনুষ্ঠানে পৌঁছায় যেখানে সে খুব ভালো একটি গান গায় এবং এর কথা বাণী লিখেছিলেন, কারণ ঋষি তার ডায়েরি থেকে সেই কথাগুলো পড়েছিলেন। এই গানটি শুনে সবাই আনন্দে নাচে। অন্যদিকে বাণী আবার তার ডায়েরিতে কিছু লেখার চেষ্টা করে, কিন্তু তার অতীত তাকে আবার কাঁদিয়ে তোলে। গল্প এগিয়ে যায়। এখানে আমরা কিউই নামে আরেকটি চরিত্রের সাথে দেখা করি যে ঋষির খুব ভালো বন্ধু। সে তার জন্য সমস্ত অনুষ্ঠানের ব্যবস্থা করে এবং তার কলেজের ফি খরচ করে। এখন বন্ধুরা, আবারও সে তার জন্য একটি সুযোগ এনেছে যার মাধ্যমে সে ভালো অর্থ উপার্জন করতে পারে। তারা দুজনেই সরাসরি হিপহপ তারকা প্রিন্সের কাছে পৌঁছায়, যার একটি নতুন গানের প্রয়োজন। একজন নতুন সুরকারের প্রয়োজন, তাই তার ইভেন্ট ম্যানেজার বিনীত ঋষির সাথে একটি চুক্তি করে। সে তার জন্য গান গাইবে এবং বিনিময়ে সে ভালো টাকা পাবে। গান গাওয়ার ক্ষেত্রে ভবিষ্যৎ গড়ার সুযোগও পাবে। এখন ঋষি এই চুক্তি পছন্দ করে এবং তাই সে তা করে। তারপর সে বাণীকে ভক্তদের মধ্যে দেখতে পায় যারা আসতে চাইছে। ঋষি তার কাছে যায় এবং বাণী তাকে চিনতে পারে। এখন বাণীও প্রিন্সের চাকরির জন্য তার সাক্ষাৎকার নিতে চেয়েছিল, কিন্তু প্রিন্সের ম্যানেজার বিনীত তার দিকে মনোযোগও দেয় না। তাই বেচারা বাণী একা সেখানে দাঁড়িয়ে থাকে। তাকে একা দেখে ঋষি তার ডায়েরিতে লেখা গানটি গায় এবং সকলের দৃষ্টি আকর্ষণ করে, এবং এখন প্রিন্সও এই গানটি খুব পছন্দ করতে শুরু করে। কিন্তু এই গানটি অসম্পূর্ণ ছিল। শুধুমাত্র একজনই এটি সম্পূর্ণ করতে পারে এবং সে হল বাণী। এখন বাণী প্রিন্সের সাক্ষাৎকার পাবে এবং ঋষিও একটি গান পাবে। সেই কারণেই তারা দুজনেই সিদ্ধান্ত নেয় যে তারা একসাথে কাজ করবে। কিন্তু বাণীর কিছু শর্ত আছে, যেমন সে রাত 8:30টার পরে কাজ করবে না এবং তার ধূমপানের সমস্যা আছে। ঋষি তার দুটি বক্তব্য মেনে নেয়। দুজনেই সেখানে বসেছিল এবং ঋষি তাকে পরবর্তী লাইন জিজ্ঞাসা করে, কিন্তু বাণী বলে যে তার সেই লাইনটি মনে নেই। সে পাতাটি ছিঁড়ে ফেলে। এখন ঋষি এই কথা শুনে রেগে যায় যে সে পাতাটি কেন ছিঁড়ে।
সে এখন গানটি কিভাবে গাইবে? কিন্তু বাণীর কিছুই মনে নেই। সে তাকে আবার গানটি লিখতে বলে। কিন্তু বাণী রেগে যায় কারণ সে এই বদ্ধ জায়গায় ভাবতে পারছে না। তাহলে সে গানটি কিভাবে লিখবে? আর সেই কারণেই ঋষি তাকে তার প্রিয় জায়গায় নিয়ে যায়, যা ছিল কলেজের খেলার মাঠ। তার সমস্ত রাগ প্রকাশ করার জন্য ঋষি একটি ক্রিকেট খেলে এবং বাণীকে ব্যাখ্যা করে যে তোমারও এটি চেষ্টা করা উচিত। কিন্তু বাণী এই সব করতে পারে না। এখন ঋষি তাকে তার স্বপ্নের কথা বলে যে সে একজন রকস্টার হতে চায় যার গান বিশ্বকে পাগল করে দেবে। সবাই তার জন্য পাগল হয়ে যাবে। তার খ্যাতি, অর্থ থাকা উচিত। এইসব শুনে বাণী সত্যিই তার মধ্যে একটি তারকা দেখতে পায় এবং সে তার জন্য একটি গান লিখতে শুরু করে। কিন্তু এখন রাত 8:30 হতে চলেছে। তাই সে তাকে তার জ্যাকেট দিয়ে বেঁধে বাইকে বসিয়ে তার বাড়িতে নিয়ে যায়। কিন্তু যাওয়ার আগে সে তার হাত ধরে বলে যে আমার কাছে এখন কিছু সময় আছে এবং রাত 8:30 বাজতেই সে সেখান থেকে চলে যায়। এখন ধীরে ধীরে বাণী ঋষির সঙ্গ পছন্দ করতে শুরু করে। সে তার যন্ত্রণাদায়ক অতীত ভুলে যেতে শুরু করে এবং এটাই সে চেয়েছিল। তারা দুজনে একসাথে গান লিখতে ঘুরতে ঘুরতে গানটি শেষ হয় এবং সবাই একসাথে উপস্থিত ছিল। এখন বন্ধুরা, প্রিন্স এই গানটি খুব পছন্দ করে, কিন্তু তার সংগঠক বিনীত বলে যে গানটি ভালো কিন্তু এতে র্যাপ কোথায়? র্যাপ ছাড়া প্রিন্স কিভাবে গান গাইবে? তাই আমাদের এই গানটি ছেড়ে অন্য একজন শিল্পী খুঁজে বের করা উচিত। এখন ঋষির এই কথা শুনে খুব খারাপ লাগছে। সে অনেক পরিশ্রম করে গানটি লিখেছিল। কিন্তু তারা ন্যাপ চায় এবং বাণীও একই কথা বলে যে আমরা দুজনেই এত ভালোবাসা দিয়ে এই গানটি লিখেছিলাম। কিন্তু এখন এই গানটি পরিবর্তন করতে হবে। কিন্তু ঋষি গানটি পরিবর্তন করতে অস্বীকৃতি জানায়, কিন্তু ঋষি রাজি হয় এবং গানটিতে ন্যাপ যোগ করে কারণ তার টাকার প্রয়োজন যা এখন তার কাছে নেই এবং ন্যাপ ছাড়া এই গানটি বিক্রি হতো না। কিন্তু বাণী এই কথা শুনে খুশি হয় না এবং আবারও তার এবং বাণীর মধ্যে তর্ক শুরু হয় এবং বাণী চলে যেতে শুরু করে যখন হঠাৎ কিছু পুলিশ সেখানে প্রবেশ করে এবং আমরা ঋষি সম্পর্কে আরও কিছু জিনিস জানতে পারি। একজন পুলিশ ঋষির বাবাকে ধরে এনেছিল কারণ ঋষির বাবা তার মায়ের মৃত্যুর পর একেবারে হতবাক হয়ে গিয়েছিলেন। তিনি সারাদিন মদ্যপান করেন এবং রাস্তায় ঘুরে বেড়ান। কিন্তু এবার পুলিশ ঋষিকে শেষ সতর্কবার্তা দেয় যে যদি আবার এমনটা ঘটে তাহলে তিনি তার বাবা এবং বাবা দুজনকেই জেলে ভরবেন। ঋষি তার বাবার উপর খুব বিরক্ত। তার ক্যারিয়ার ভালো যাচ্ছে না। তার উপর তার বাবা সবসময় মাতাল থাকে। এসব দেখে হতাশ হয়ে সে জোর করে তার বাবাকে তুলে নিয়ে যায় এবং বলে যে যদি মদ খেতে চাও তাহলে যাও, মদ খাও এবং মরে যাও, কারণ মরে গেলেও কেউ পরোয়া করে না। ঋষির কথা শুনে আমরা বুঝতে পারি সে কতটা বিরক্ত। ভেতর থেকে সে কতটা ভেঙে পড়েছে। এখন পিছনে দাঁড়িয়ে থাকা বাণী এই সব দেখছিল। এই প্রথমবার সে ঋষিকে এত রাগে দেখতে পেল। তার চোখে জল এসে গেল। এখন গল্প এগিয়ে গেল এবং আমরা ঋষিকে তার প্রিয় জায়গায় দেখতে পেলাম যেখানে সে রেগে যাওয়ার পর আসে। সেই কারণেই বাণীও সরাসরি সেখানে যায়। সে তাকে বলে যে সে ন্যাপটি লিখে ফেলেছে। এখন সে টাকা পাবে। কিন্তু এর সাথে সাথে সে তার অতীতের কথাও তার সাথে শেয়ার করে কারণ সে জেনে গেছে যে ঋষিও তার মতোই কষ্ট পাচ্ছে। বাণী বলে যে সে যখন কলেজে ছিল তখন তার সাথে মহেশ আইয়ারের দেখা হয়েছিল। তারপর তারা দুজনেই প্রেমে পড়ে এবং তারপর আমরা বিয়ে করতে যাচ্ছিলাম। কিন্তু একই দিনে সে আমাকে ছেড়ে চলে গেল। কিন্তু তুমি জানো এর চেয়ে খারাপ আর কি ছিল? সে আমার সবচেয়ে বড় শক্তি যা ছিল লেখা কেড়ে নিয়েছিল। কিন্তু তারপর তুমি আমার জীবনে এসেছিলে। তোমার সাথে দেখা হওয়ার পর আমার আবার কিছু লেখার ইচ্ছা হচ্ছিল এবং এর সাথে সাথে আমি আমার ব্যথা ভুলে যেতে শুরু করলাম। আমি হাসতে শুরু করলাম এবং তুমি আমাকে এতে অনেক সাহায্য করেছো এবং এখন আমি চাই তুমিও তোমার ব্যথা থেকে মুক্তি পাও। আমিও তোমাকে সাহায্য করতে চাই। আমি তোমাকে খুশি দেখতে চাই। কিন্তু তুমি যদি না চাও তাহলে আমি এখান থেকে চলে যাব। এই কথা বলতে বলতে সে চলে যেতে শুরু করে। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ আসে, ভানি আমাকে সাহায্য করো। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ঋষির বাবা মদ্যপান করে এখনো একটি বারে বসেছিলেন। তার টাকা ফুরিয়ে গেছে। সেই কারণেই বার মালিক তার কাছ থেকে তার পার্স ছিনিয়ে নেয়। কিন্তু সে পার্স নেওয়ার সাথে সাথেই সে পাগল হয়ে যায় এবং তারপর ঋষি সেখানে এসে তার বাবার যত্ন নেয় এবং সে বার মালিককে টাকা দিয়ে পার্সটি ফিরিয়ে নেয়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কেন সে পার্সটি নিয়ে এত চিন্তিত ছিল। আচ্ছা বন্ধুরা, সেই পার্সে তার পরিবারের একটি ছবি ছিল। ঋষিও জানে তার বাবা কতটা একা হয়ে পড়েছেন এবং এই মদ্যপান থেকে মুক্তি পেতে তিনি তাকে একটি পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যান।
কিন্তু সেখানে ফি অনেক বেশি এবং তার কাছে এত টাকা নেই। কিন্তু শুধুমাত্র একজনই তাকে এত টাকা দিতে পারে এবং তা হল বিনীত। এখন বন্ধুরা, বিনীত টাকা দিতে রাজি হয়, কিন্তু তার একটা শর্ত থাকে যে ঋষির গানের উপর তার কোনো অধিকার থাকবে না। গানে তাকে দেখানো হবে না এবং গানে তার নামও থাকবে না। ঋষি তার বাবার জন্য এতে রাজি হয়। এখন গানটি সম্পূর্ণরূপে সম্পন্ন হয়েছে। তাই আজ ঋষির সাথে বাণীর শেষ দিন এবং সে তাকে বাড়িতে ফেলে দেয় এবং তাকে বলে যে আমি চাই তুমি আমার কাছ থেকে দূরে থাকো, কারণ আমার সাথে সুখ বেশি দিন স্থায়ী হয় না। তাই তার আগে আমি তোমার কাছ থেকে দূরে চলে যাই। এই কথা শুনে বাণী একটু দুঃখিত হয়ে ওঠে। সে ঋষির সঙ্গ পছন্দ করে, কিন্তু এখন সে কি করতে পারে? তাই সে চুপচাপ বাড়িতে ফিরে আসে। ঋষির চলে যাওয়ার পর সে আবার একাকী বোধ করতে শুরু করে। সে তার ডায়েরি খুলে যেখানে সে তার লেখা একই গানগুলি খুঁজে পায়। সে সরাসরি একই কনসার্টে পৌঁছে যায় যেখানে অন্য কেউ ঋষির গাওয়া গানগুলি গাইছে। ঋষিও সেখানে উপস্থিত থাকে, যে ভেতর থেকে রেগেছিল। কেন প্রতিবার তার সাথে এমন হয়? সে এত পরিশ্রম করে আর তার পরিশ্রমের ফল অন্য কেউ নিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আমরা বাণীকে সেই ভিড়ের মধ্যে দেখতে পাই যারা তাকে খুঁজতে এসেছিল। ঋষি বুঝতে পারে যে বাণীও তাকে ভালোবাসে। সে তাকে চায় এবং তারা দুজনেই কাছে আসে এবং তারপর চুম্বন করে। পরবর্তী দৃশ্যে আমরা ঋষিকে তার পুরনো বন্ধুদের সাথে দেখতে পাই, যাদের সাথে গল্পের শুরুতে তার ঝগড়া হয়েছিল। কিন্তু আবারও সে তাদের কাছে যায়। বাণীর পিডাপিডিতে সে তাদের কাছে ক্ষমা চায়। আচ্ছা, এখন বন্ধুই বন্ধু। তারা তাকে ক্ষমা করে দেয় এবং একসাথে আবার একটি গান তৈরি করে, যার কথা বাণী লিখেছিলেন। সে ইউটিউবে এই গানটি আপলোড করে এবং ধীরে ধীরে লোকেরা এটি পছন্দ করতে শুরু করে। কিন্তু এই আনন্দের মাঝে একটি খারাপ ঘটনাও ঘটে। বাণীর বাবা মা তাদের একসাথে দেখে। আরও খারাপ হলো, তারা ঋষিকে সিগারেট খেতে দেখে। তারা মনে করে ঋষি একজন বিপদকামী ছেলে যে বাণীকে ব্যবহার করছে। আর এই সব ভাবতে ভাবতে বাণীর মা তাকে বোঝায় যে বাণী, ওই ছেলেটি তোমার জন্য উপযুক্ত নয়। তুমি কি তোমার অতীত ভুলে গেছ? বারবার তার মায়ের একই কথা শুনে বাণী হঠাৎ অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে হাসপাতালে এবং ঋষিও সেখানে উপস্থিত। ডাক্তার বলেন যে সবকিছু স্বাভাবিক আছে, কিন্তু তোমার বাণীকে একবার নিউরোলজিস্টের কাছে, অর্থাৎ মাথার ডাক্তারের কাছে দেখাতে হবে। এখন বাণী ঠিক আছে, তাই ঋষি তার সাথে দেখা করতে যায়। কিন্তু তার মা তাকে থামিয়ে বলেন যে যদি তুমি সত্যিই বাণীকে ভালোবাসো তাহলে তাকে বিয়ে করো। যদি না করো তাহলে এখনই তাকে ছেড়ে চলে যাও এবং এখান থেকে চলে যাও, কারণ তুমি অনেক মেয়ে পাবে। কিন্তু বাণী কেবল এমন কাউকে চায় যে তাকে হৃদয় থেকে ভালোবাসে। এই কথা শুনে ঋষির মন ভেঙে যায়। সে ঘরে গিয়ে সরাসরি বাণীকে বলে যে সে তাকে বিয়ে করতে চায়। কিন্তু বাণী তাকে ব্যাখ্যা করে যে বিয়ে কোনো রসিকতা নয়। আমি এখনই তোমার সাথে সময় কাটাতে চাই। আমি তোমাকে আমার করে নিতে চাই। এবং এই কথা শুনে ঋষি তাকে জড়িয়ে ধরে। আচ্ছা, গল্প এগিয়ে যায় এবং আমরা জানতে পারি যে ঋষি যে গানটি রেকর্ড করে ইউটিউবে আপলোড করেছিলেন তা খুব ভাইরাল হয়ে গেছে। হাজার হাজার মানুষ তার সাথে দেখা করতে চায়। তাই সে সরাসরি তার সাথে দেখা করতে যায়। সর্বত্র মানুষ ঋষি সম্পর্কে জানতে আগ্রহী ছিল। ঋষির কণ্ঠস্বরের জন্য মানুষ পাগল হয়ে গিয়েছিল। আজ প্রথমবারের মতো সে তার সাফল্য বুঝতে পারে এবং এটাই সে চেয়েছিল। অন্যদিকে বাণী একজন নিউরোলজিস্টের কাছে যায় যেখানে সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু তারপর ডাক্তার লক্ষ্য করেন যে বাণী সবকিছু ভুলে যাচ্ছে। যেমন সে আজকের তারিখ ভুলে গেছে, কিছুক্ষণ আগে কি বলেছিল এবং এমনকি তার ভাইজের বয়সও ভুলে গেছে। এই সব দেখে ডাক্তার বুঝতে বেশি সময় নেয় না যে বাণী কি রোগে ভুগছে। আচ্ছা বন্ধুরা, তার আলঝাইমার নামক একটি রোগ আছে যার মধ্যে মানুষ ধীরে ধীরে সবকিছু ভুলে যায়। এই রোগটি প্রায়শই বৃদ্ধ বয়সে মানুষের হয়, কিন্তু বাণী তার যৌবনে এটি পেয়েছিলেন। ডাক্তার তাকে বলেন যে তিনি ধীরে ধীরে সবকিছু ভুলে যাবেন, তার পরিবার, তার নাম, এমনকি তাকেও। এবং বাণী এই কথা শুনে হতবাক হয়ে যায়। তার জীবন আবার সঠিক পথে ফিরে এসেছে এবং সে বুঝতে পারছে না যে এই গুরুতর অসুস্থতার সাথে কি করা উচিত। কিন্তু সে এই অসুস্থতার কথা কাউকে বলে না। একই রাতে ঋষি তার সাথে দেখা করতে আসে এবং তাকে সবকিছু বলে, মানুষ তার গানের জন্য কিভাবে পাগল হয়ে গেছে। সবাই তার সাথে কাজ করতে চায়। এই সব কেবল তার কারণেই ঘটেছে। বাণীও তাকে তার অসুস্থতার কথা বলতে চায়, কিন্তু তাকে এত খুশি দেখে সে চুপ করে থাকে। সে চায় না ঋষি তার জন্য চিন্তা করুক। তার চোখে জল, কিন্তু সে চুপ করে থাকে।
ঋষি তাকে গাড়িতে নিয়ে যায় এবং চিৎকার করে বলে যে সে তাকে ভালোবাসে এবং চিরকাল ভালোবাসবে। এই মুহূর্তটি তাদের দুজনের জন্যই খুব বিশেষ। পরবর্তী দৃশ্যে আমরা বাণীকে অফিসে দেখতে পাই। সেখানেই তার দেখা হয় তার প্রাক্তন প্রেমিক মহেশ আইয়ারের সাথে, যে এখন তার কোম্পানিতে অংশীদার। তাকে দেখে বাণী তার অতীতের কথা মনে পড়ে যায়, যা তাকে সবসময় কষ্ট দেয়। অন্যদিকে ইশির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং এখন তাকে অন্য শহরে যেতে হচ্ছে একটি অনুষ্ঠান করতে হলে, অর্থাৎ তাকে বাণীর কাছ থেকে দূরে যেতে হবে। তাই বাণী তার জন্য তার ব্যাগ গুছিয়ে নেয়। কিন্তু জিনিসপত্র গুছিয়ে নেওয়ার পর সে আবার তার ব্যাগ গুছিয়ে নিতে শুরু করে। এই সব ঘটছিল তার অসুস্থতার কারণে। কিন্তু লিসি বুঝতে পারছে না বাণীর কি হয়েছে। সে এমনকি তাকে জিজ্ঞাসা করে যে সবকিছু ঠিক আছে কিনা বাণী। আর বাণী তাকে মিথ্যা বলে হ্যাঁ বলে। কিন্তু লিসি কোনো কারণে চলে যাওয়ার সময় ভালো বোধ করছে না। বাণীর মুখ দেখে সে বুঝতে পারে যে অবশ্যই কিছু একটা আছে যা সে তার কাছ থেকে লুকাচ্ছে, এবং সেই কারণেই চলে যাওয়ার সময় সে আবার তাকে জিজ্ঞাসা করে, বাণী, তোমার কিছু হয়েছে? কিন্তু এবারও বাণী কিছুই বলে না। এখন এখান থেকে বাণী তার অফিসের পার্টিতে যায়, যেখানে সে আবার মহেশের সাথে দেখা করে। সে বাণীর কাছে যাওয়ার চেষ্টা করছিল। এখন বাণী চাপের মধ্যে থাকায় সে সবকিছু দ্রুত ভুলে যাচ্ছে। এক মুহূর্তের জন্য সে ভুলে যায় যে সে লিসিকে ভালোবাসে এবং সে এখনও মহেশের সাথে আছে, এবং মহেশের সুযোগ নিতে শুরু করে। সে তাকে স্পর্শ করতে শুরু করে, কিন্তু তারপর তার সবকিছু মনে পড়ে। সে মহেশকে অনেক চিৎকার করে এবং শব্দ শুনে মহেশের বান্ধবী তার কাছে আসে। সবাই সেখানে জড়ো হয় এবং মহেশ গার্ডকে তাকে বের করে দিতে বলে এবং তাকে অনেক অপমান করে। এখানে বাণী সম্পূর্ণ একা। আজ সে ঋষিকে সবচেয়ে বেশি মিস করছে। সে খুব একা বোধ করছে। অন্যদিকে ঋষি তাকে বারবার ফোন করছে, কিন্তু বাণী তার ব্যাগ কোথাও ভুলে গেছে। সেই কারণে সে ফোন ধরে না, কিন্তু সেখানকার গার্ড অবশ্যই ফোন ধরে। সে ঋষিকে পুরো ঘটনাটি এবং বাণীকে কতটা অপমান করা হয়েছে তা জানা। এখন এই কথা শুনে ঋষি পাগল হয়ে যায়। তার ফ্লাইট সামনে অপেক্ষা করছে, কিন্তু সে বাণীর প্রতি আচ্ছন্ন। সবকিছু ছেড়ে সে ফিরে আসে। এখানে সে বাণীর অসুস্থতার কথাও জানতে পারে। এখন ভাবো বাণী এত কষ্টকর অবস্থায় কোথায় যাবে? হ্যাঁ, ক্রিকেট খেলা খেলতে হবে। ঋষিও সেখানে পৌঁছায়। বাণী বারবার বল মারতে চেষ্টা করছিল, কিন্তু সে মারতে পারছিল না। ঋষি তার হাত ধরে তাকে ধরে রাখে, কিন্তু বাণী তার কাছ থেকে পালিয়ে যায়, কারণ সে জানে যে সে সবকিছু ভুলে যাবে। সে ঋষিকে বলে যে আমরা একসাথে কাটানো সমস্ত মুহূর্ত ভুলে যাব। আমি তোমাকে ভুলে যাব। এই জন্যই আমি চাই তুমি আমার কাছ থেকে দূরে থাকো। তাই ঋষি তাকে একটা কথা বলে, যদি তুমি সবকিছু ভুলে যাও, তাহলে আমি তোমাকে প্রতি মুহূর্তে প্রতিটি স্মৃতি মনে করিয়ে দেব। একবার নয়, 1000 বার। আমরা নতুন স্মৃতি তৈরি করব। যাই ঘটুক না কেন, আমরা একসাথে থাকব। এই কথা শুনে বাণী তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এখন বাণীর চিকিৎসা শুরু হয়েছে। ডাক্তার তাকে কয়েকদিনের জন্য শহর থেকে দূরে যেতে বলেন, যাতে সে কিছুটা শান্তি পায়। শব্দ এড়িয়ে চললে তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হতে পারে, এবং সেই কারণেই ঋষি তাকে গোয়াতে নিয়ে যায় এবং তারা দুজনেই একসাথে খুব ভালো সময় কাটায়। এবং এভাবে একদিন ঋষির কনসার্ট ছিল। হাজার হাজার লোক দেখে বাণী খুব খুশি হয়, কিন্তু তারপর সে আবার তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, এবং তারপর মহেশ আসে, যে আবার তার সুবিধা নিতে চায়। সে তার কাছে আসে। সে তার চুল স্পর্শ করে। সে তাকে চুমু খেতে চলেছে যখন ঋষি সেখানে আসে, এবং তাকে এভাবে দেখে ঋষি বুঝতে পারে যে সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে। সে বাণীকে তার সাথে আসতে বলে, কিন্তু মহেশ তাদের মাঝখানে এসে বলে, তুমি কে আমাদের মাঝে আসার? হয়তো সে জানে না ঋষি কে, এবং যদি সে তাকে রাগিয়ে দেয় তাহলে সে কি করতে পারে। এই কথা শুনে ঋষি রেগে যায়, এবং তারপর যা হয় তা হলো সে তাকে এত মারধর করে যে তার মুখ থেকে রক্ত বেরিয়ে পড়ে। বন্ধুরা, তখন একটা আবেগঘন মুহূর্ত আসে। বাণী তার সামনে ছুরি হাতে দাঁড়িয়েছিল। সে রেগে ঋষিকে বলে, মহেশকে ছেড়ে দাও, ওকে মারতে কে? এখন বন্ধুরা, ঋষি বুঝতে পেরেছে যে বাণীর সাথে সে যত মুহূর্ত কাটিয়েছে সে সব ভুলে গেছে। সে মনে করে যে এখন সে মহেশের সাথেই আছে। বাণীকে এমন অবস্থায় দেখে ঋষি তার চোখের জল থামাতে পারছে না। সে সম্পূর্ণ ভেঙে পড়ে। তারপর বাণীর আগে তার হাতে ছুরি ঢুকিয়ে দেয়, এবং এখন কাঁদতে কাঁদতে ঋষি তাকে কোলে তুলে নেয়। যাই ঘটুক না কেন, সে বাণীকে একা ছাড়বে না। এই বলে বাণী অজ্ঞান হয়ে যায়। যখন সে চোখ খোলে তখন সে গতকালের সবকিছু ভুলে গেছে। সে ঋষিকে বলে, আমি তোমাকে ভালোবাসি।
কিন্তু সে বলে, না, আমি তোমাকে ভালোবাসি ঋষি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি মহেশ। এই কথা শুনে সে জানে যে বানি এখন সত্যিই সবকিছু ভুলে গেছে। কিন্তু যাই ঘটুক না কেন, সে তাকে ভুলবে না। কিছুক্ষণ পর যখন সে ফিরে আসে, তখন বানি সেখানে থাকে না। সে তাকে সর্বত্র খুঁজছে, কিন্তু তাকে কোথাও দেখা যাচ্ছে না। প্রথমত তার কিছুই মনে নেই এবং সে একা কোথায় থাকবে। পুলিশও তাকে খুঁজতে শুরু করে, কিন্তু কেউ তার সম্পর্কে কোনো তথ্য পাচ্ছে না। সে কোথাও নিখোঁজ হয়ে গেছে। এখন ঋষি সেই একই জায়গায় ফিরে যায় যেখানে সে শেষবারের মতো বানির সাথে দেখা করেছিল এবং রাগে সবকিছু ভাঙতে শুরু করে। তারপর সে বানির ডায়েরি খুঁজে পায়, যেখানে বানি যাওয়ার আগে তার জন্য একটি গান লিখেছিল। এটি দেখে ঋষি তার বন্ধুদের বলে যে এই গানটি প্রতিটি রাস্তায় এবং প্রতিটি মোড়ে বাজানো উচিত। তবেই আমরা তাকে খুঁজে পেতে সক্ষম হব। তার বন্ধুরা তাকে ব্যাখ্যা করে যে বানি এখন কিছুই মনে রাখে না। সে তোমাকে ভুলে গেছে। কিন্তু ঋষি এখন প্রেমে ডুবে গেছে। বানি তাকে মনে রাখুক বা না রাখুক তাতে তার কিছু যায় আসে না। সে কেবল তার বানি চায়। এখান থেকে 1 বছর পর গল্প বদলে যায়। এখন ঋষি একজন খুব বড় তারকা হয়ে উঠেছে। সবাই তার গানের জন্য পাগল। সবাই তার সাথে দেখা করতে চায়। কিন্তু এত ভালোবাসা পাওয়ার পরেও তার ভেতরে এখনো একটি শূন্যতা রয়ে গেছে। সে অসম্পূর্ণ এবং এই অসম্পূর্ণতা পূরণ করার জন্য সে প্রতি মুহূর্তে বাণীকে খুঁজতে থাকে এবং আজ তার অপেক্ষার অবসান। সে একটি রিল দেখতে পায় যেখানে একটি মেয়ে তার গান গাইছে এবং বাণী তার পিছনে বসে আছে। এখানে কেবল বাণীর চোখ দেখা যাচ্ছে, কিন্তু কেবল চোখই তার জন্য যথেষ্ট। তার পুরো পৃথিবী সেই চোখে বাস করে। ঋষি তৎক্ষণাৎ সেই রিলটি যেখানে তৈরি হয়েছিল সেখানে পৌঁছে যায় এবং সেই মেয়েটির সাথেও দেখা করে এবং খুঁজতে খুঁজতে সে একটি পুনর্বাসন কেন্দ্রে পৌঁছায় যেখানে তার একজন নার্সের সাথে দেখা হয়। ঋষি তাকে দেখার সাথে সাথে তাকে চিনতে পারে এবং তাকে বাণীর কাছ থেকে একটি চিঠি দেয়। সেই চিঠিতে লেখা ছিল, ঋষি,